ত্রিপুরা কি নিজের ইচ্ছায় ভারতের সঙ্গে মিশেছিল, নাকি ইতিহাস এমন একটা জায়গায় ত্রিপুরাকে এনে দাঁড় করিয়েছিল যেখানে ভারতের সঙ্গে মিশে যাওয়া ছাড়া ত্রিপুরার কাছে আর কোনো পথ খোলা ছিল না? 1949 সালের সেই একমাত্র চুক্তি, যেটা ত্রিপুরার হাজার বছরের রাজতন্ত্রের ইতি টানে আর শুরু করে এক সম্পূর্ণ নতুন রাজনৈতিক অধ্যায়। আজ আমরা জানব ত্রিপুরা কিভাবে ভারতের অংশ হলো, কার সিদ্ধান্তে হলো, আর এর পেছনে সত্যিটা কি, এর প্রভাব কি হয়েছিল। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরা কিভাবে ভারতের অংশ হলো, 1949 সালের মার্জার এগ্রিমেন্টের পূর্ণ ইতিহাস, প্রভাব, বিভিন্ন ধাপ এই ভিডিওতে আলোচনা করব। মার্জারের আগে ত্রিপুরার অবস্থা কেমন ছিল? প্রথমত আমাদের জানতে হবে মার্জারের আগে, 1949 সালে মার্জার হয়, এর আগে কেমন ছিল অবস্থা। 1947 সালের আগে ত্রিপুরা ছিল একটি স্বাধীন রাজ্য, অর্থাৎ একটি প্রিন্সলি স্টেট। আমরা সবাই জানি এখানে শাসন চলত মাণিক্য রাজবংশের, যার ইতিহাস প্রায় 600 বছরের বেশি পুরাতন, বা কোনো কোনো জায়গাতে আরো বেশি পুরাতন বলে দাবি করা হয়। এই রাজ্যের শেষ শক্তিশালী শাসক কে ছিলেন? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। তিনি আধুনিক ত্রিপুরার স্থপতি হিসাবে পরিচিত ছিলেন। শিক্ষা, প্রশাসন, নগর পরিকল্পনা সব কিছুতেই তার অবদান ছিল। কিন্তু 1947 সালে মাত্র 39 বছর বয়সে রাজার মৃত্যু হয়। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য হঠাৎই মারা যান। এই এক মৃত্যু সঙ্গে সঙ্গে ত্রিপুরার ভাগ্য একেবারে অন্যদিকে মোড় নিয়ে নেয়। রানী কাঞ্চনপ্রভা দেবী তখন রিজেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন, আর এই সময়টাকে বলা হয় ত্রিপুরার সংকটকাল। কাঞ্চনপ্রভা দেবী এবং ত্রিপুরার সংকটকাল কি ছিল এই সময়ে? মহারাজার মৃত্যুর পর তার উত্তরাধিকারী কিরিট বিক্রম কিশোর মাণিক্য ছিলেন নাবালক, তাই রাজ্যের শাসনভার যায় কাঞ্চনপ্রভা দেবীর হাতে। এই সময় ত্রিপুরার অবস্থা ছিল গুরুতর সংকটজনক, কেননা দেশ ভাগের ধাক্কা, পূর্ব পাকিস্তান থেকে শরণার্থীর ঢল, অর্থনৈতিক দুর্বলতা, প্রশাসনিক অস্থিরতা, পলিটিক্যাল এজেন্টের শূন্যতা, চারিদিকে অনিশ্চয়তা। রানী কাঞ্চনপ্রভা দেবী কার্যত এমন একটি রাজ্য শাসন করছিলেন যেটা আর একা দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় ছিল না। কোনো পথ না দেখে শেষ পর্যন্ত ত্রিপুরাকে মার্জারের দিকে যেতে হয়। মার্জার এগ্রিমেন্ট 9 সেপ্টেম্বর 1949। কি হয়েছিল? এই পরিস্থিতিতে আসে ঐতিহাসিক মুহূর্ত। 9 সেপ্টেম্বর 1949 রানী কাঞ্চনপ্রভা দেবী ভারত সরকারের সঙ্গে মার্জার এগ্রিমেন্ট স্বাক্ষর করেন, আর এই চুক্তির মাধ্যমে ত্রিপুরার সার্বভৌমত্ব, অর্থাৎ মাণিক্য রাজবংশের সার্বভৌমত্ব শেষ হয়। রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে, ত্রিপুরা ভারতের সঙ্গে মিশে যায়, ত্রিপুরা ভারতের অংশ হতে সম্মত হয়। চুক্তিটি কার্যকর হয় 15 অক্টোবর 1949 থেকে। এই দিন থেকেই ত্রিপুরা আর স্বাধীন রাজ্য নয়, এটি পরিণত হয় ভারতের একটি অংশে। এটা কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত ছিল না, বরং পরিস্থিতির চাপে নেওয়া একটি কঠিন সিদ্ধান্ত, যা ত্রিপুরার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছিল। কিন্তু প্রশ্ন জাগে, মার্জারের পরে কি হলো? এবার আসবো মার্জারের পরে ত্রিপুরার অবস্থা কেমন হলো।
মার্জারের পর ত্রিপুরার কোনো রাজ্য হিসাবে স্বীকৃত হয়নি। বস্তুত 1949 থেকে 1972 পর্যন্ত ত্রিপুরা কোনো রাজ্যের স্বীকৃতি পায়নি, কোনো নির্বাচিত সরকার পায়নি। ত্রিপুরা পরিণত হলো চিফ কমিশনার্স প্রভিন্স। তখন থেকে চিফ কমিশনার প্রভিন্স এ পরিণত হয় ত্রিপুরা। অর্থাৎ দিল্লি থেকে নিযুক্ত একজন চিফ কমিশনার ত্রিপুরাকে শাসন করতেন, আগে যেখানে রাজা করতেন। জনগণের হাতে রাজনৈতিক ক্ষমতা তখন ছিল না, কোনো রাজনৈতিক কার্যকলাপও ছিল না, রাজতন্ত্রও নেই, পূর্ণ গণতন্ত্রও নেই। এই সময়টা ছিল ত্রিপুরার জন্য ট্রানজিশন পিরিয়ড। একদিকে শরণার্থীর সমস্যা, একদিকে অর্থনৈতিক সমস্যা, একদিকে দেশভাগের সমস্যা, একদিকে মার্জার এগ্রিমেন্টে স্বাক্ষর করা, অন্যদিকে রাজতন্ত্র নেই, তারপরে গণতন্ত্র নেই, আর নতুন চিফ কমিশনের শাসন। ত্রিপুরা তখন এক ধরনের রাজনৈতিক শূন্যতার মধ্যে পড়ে যায়। তাহলে মার্জারের গুরুত্ব কি ছিল? 1949 সালের মার্জার একদিকে ত্রিপুরাকে দিয়েছিল ভারতের সাংবিধানিক সুরক্ষা, আধুনিক প্রশাসনিক কাঠামো, শিক্ষা ও উন্নয়নের সুযোগ। অন্যদিকে আদিবাসীর প্রশ্ন, জনসংখ্যাগত পরিবর্তন, পরিচয় ও রাজনৈতিক সংঘাতের বীজও বপন করেছিল এই সময়। এই চুক্তির প্রভাব আজও ত্রিপুরার রাজনীতিতে দেখা যায়। অনেকেই জানেন না 1949 থেকে 1972 পর্যন্ত এই সেদিনকার ইতিহাস ত্রিপুরার কি পরিণতি হয়েছিল। এই সময় ত্রিপুরা একটা যুগ সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়েছিল। 1949 সালের মার্জার এগ্রিমেন্ট শুধু একটি কাগজের সই ছিল না, এটা ছিল ত্রিপুরার রাজতন্ত্রের শেষ অধ্যায় আর গণতন্ত্রের দীর্ঘ জটিল যাত্রার শুরু। কিন্তু প্রশ্ন থেকে যায়, রাজা চলে যাওয়ার পর ত্রিপুরার মানুষ কি সত্যিই ক্ষমতা পেয়েছে? পরের ভিডিওতে আমরা জানব 1949 থেকে 1956 পর্যন্ত ত্রিপুরা আসলে কার শাসনে ছিল। এই ইতিহাস জানা জরুরি বলে মনে হলে ভিডিওটি শেয়ার করুন, আর পরের পর্ব মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই ত্রিপুরার প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ত্রিপুরা, নমস্কার।